স্লোভেনিয়া। হ্যাঁ, স্লোভেনিয়া আন্ডার 18 দিবেন, আমরা সুযোগ সুবিধা সবকিছু পাবেন, আর চেষ্টা করুন এখানে থাকার লেগে। কারণ ইতালি থেকে স্লোভেনিয়া অনেক ভালো, আমার যতটুকু মনে হয়। ঠিক আছে, কারণ আমি স্লোভেনিয়া দেখে আইছি। স্লোভেনিয়া দেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক পরিপাটি। একবার সুইজারল্যান্ড, সেকেন্ড সুইজারল্যান্ড যদি পারেন, ওইটা স্লোভেনিয়া। ঠিক আছে, ওইটা আপনারা থাকার চেষ্টা করবেন। যারা বাম বিনোদন থাকলে পরে আপনারা অনেক সুবিধা হবে, আর ডকুমেন্ট হয়ে যাবে। ডকুমেন্ট হয়ে যাবে। তাই না? এটা তো এতটুকু প্লাস। তবে স্লোভেনিয়ার বেতন স্কেল ভালো, খারাপ। সেনজেন দেশ তো ওইটা অনেক ভালো। আর ওদের আইন কানুন, ওদের সবকিছু অনেক সুবিধা। এখানে ইতালির মতো না। ইতালির তো প্রচুর সংখ্যক বাঙালি, আইন কানুনের কোনো সিস্টেম নাই। কারে কি করতেছে না করতেছে এগুলার কোনো সিস্টেম, নিয়ম শৃঙ্খলা নাই, কোনো ধারাবাহিকতা নাই। একজনের 6 মাস আগে আইছে, হ্যার এক অবস্থা, হে কাগজ পেয়ে গেছে। একজনে এই 5 বছর ধরে আইছে, হ্যার কোনো খবরই নাই, এই অবস্থা। কিন্তু স্লোভেনিয়া আমার যতটুকু বুঝতে পারছি যে ওদের সবকিছু অনেক ভালো। ভালো। আর হইলো তোমার যে গেমে কত টাকা খরচ হয়েছে, মানে মলদোভা থেকে ইতালি আসা পর্যন্ত গেমে কয় টাকা খরচ হয়েছে? আর আমাদের মলদোভা থেকে ইতালি আসা পর্যন্ত 5 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল। তো এর মাঝখানে আমরা যখন আসি তখন একটু কথা ঘাটাঘাটি হওয়ার জন্য এই কিছু টাকা আর কি কম নিছে। যে আমাদের বলছিল যে ডাইরেক্ট নিয়ে দিয়ে আসবো একবারে ইতালি। পরে 2 দিন রাখছে আমাদের, তিমি সোরা রাখছে এর জন্য। আর মাঝখানে আমাদের কিছু ঘন্টা একখানে জায়গায় বসায় রাখছিল, মানে দিন হয়ে গেছিল। তো ওরা বলছে যে ধরা আমি একটু সিস্টেম করে আমরা আইতাছি, এর জন্য আমরা 15,000 টাকা করে কম দিছিলাম। দিতে আর দিব না, তুই যা করার কর। আর যারা মলদোভা আছে বর্তমানে, তারা দালাল বাউ করবে কেমন? আর তুমি বাউ করছিলে কেমন? মলদোভাতে অনেক সংখ্যক দালাল কাজ করে না, কিছু সংখ্যক দালাল কাজ করে। আর মলদোভার যে দালাল, ও ইরানি দালাল। আর এই মলদোভার দালালের সাথে রোমানিয়ার তিমিসোরার একটা পুলিশের অনেক ভালো হাত আছে। আর আমরা যখন যাই আমাদের সাথে অনেক গ্যাঞ্জাম হয় এই টাকা নিয়ে। গ্যাঞ্জাম হওয়ার কারণে যে আমরা আবার নতুন করে ব্যাগ চলে যেতাম, কারণ আমরা তো কোনো টাকা ক্যাশ দিছিলাম, অগ্রিম করছিলাম না। তো আমাদের সাথে কথা হয়েছিল যে পৌঁছানোর পর টাকা, এর জন্য জোর খাটাইতে পারছি যে আমরা দিব না, আমরা পুলিশে ফোন দেবো। পরে ও নিজেই পুলিশ আনছিল, পুলিশ এনে বলছিল যে দেখ ও হইলো বড় অফিসার, তোকে ধরে ইরা করবো ওটা করবো, পরে যা করার তুই কর, তুই যা পারস তাই করতে থাক, তবে টাকা আমরা এতগুলা দিতে পারব না। দালালি হার মানছে। দালালি হার মানছে যে, কারণ আমরা প্রস্তুত, আমাকে ব্যাগ পাঠাই দিলে সমস্যা নাই। আমরা কারণ সবাই আমরা এজালেমের লোক আছিলাম, আমরা সবাই আমাকে দেশ ব্যাগ পাঠাই দিলে আমরা আবার কাজ করে খাবো। আমাকে তো ওই দেশ ত্যাগ করতে হবে না। এর লেগে আমরা প্লাস পয়েন্ট ছিলাম। পরে আমাদের টাকা বাংলাদেশে, ওরা চাইছিল যে ওদের কাছে টাকা দেওয়ার লেগে আমরা দেই নাই। পরে বাংলাদেশের ঠিকানা দেয়, বাংলাদেশের টাকা রাখো। আর এখানে আরেক প্লাস পয়েন্ট খাইছে, প্লাস পয়েন্ট হচ্ছে ওইটা হইতেছে আমার, বললে আসলে অনেক গল্পের কথা, বিশ্বাস করবেন কিনা। আমার পার্শ্ববর্তী, আমার পাশের বাড়ির বড় ভাই, না এগুলো না বলি, ঠিক আছে, উনি ভালো পর্যায়ে আছে বাংলাদেশের। তো উনি মানে নাম বলতেছে না। উনি আমার দালালে ফোন দিচ্ছিল, দালাল তো বাংলাদেশের যে দালাল ছিল, ও বাপ ডাকছিল যে আমি এই কাজ করতে পারব না। যে মানুষ ফোন দিছে, আর হে সরাসরি ফোন দিছিল না, হে ফোন দিছিল হের জেলার যে প্রধান হেরে ফোন দিছে, হেরে ফোন দিছে। এমনি করে হের বাসায়, যে দালালের বাসায়, হের বাসায় চেয়ারম্যান গেছিল ডাইরেক্ট। তার কারণে তোমরা ছাড় পেয়ে গেছো। তার কারণে আমরা ছাড় পেয়ে গেছি। যে খালি আমাদের কাজই করতে চাইছিল না, আমাদের কাছে মা বোঝাইছিল যে এই কাজে আমি জীবনে যাব না, আমাদের মাফ করে দেন, এটা হইব না, আমি আপনাদের কাজ করতে পারবো না। পরে আমরা বলছিলাম যে কিছুই হইব না, তুই টাকা স্টপ করে তোর কাছে রাখ, আমরা পৌঁছামু সুষ্ঠুভাবে, তারপরে আমরা টাকা দেবো। আর আমাদের নিয়ে আসছিল হইতেছে, আমাদের সামনে এক গাড়ি পুলিশ আসছিল, পিছনে এক গাড়ি পুলিশ আসছিল, মাঝখানে আমরা ছিলাম। এতটুকু কন্ট্রোল করে আমাদের নিয়ে আসছিল। হাত ভালো ছিল। আর ওরাও ভয় পাইছিল, কারণ আমরা ওখানে রোমানিয়াতে স্ট্রং আছিলাম। যে তুই যা, আমি তোরা বললাম, কারণ সব দেশের পুলিশ কিন্তু ফ্রেন্ড হয় না, কিন্তু কিছু দেশের ইউরোপিয়ান পুলিশের সামনে আপনার ফ্রেন্ডলিতে হয়, কিন্তু ভিতরে ফ্রেন্ডলি না। কিন্তু আপনি যখন ধরা দিবেন, স্যালেন্ডার করবেন, তখন ওরা ফ্রেন্ডলি আচরণ করতে বাধ্য হয়। এর জন্য তো যে আমরা দাঁড়ালে বলছিলাম তুই কিছু করবি, কারণ তোর টাকা, আমাকে টাকা তোর কাছে দেওয়া নাই, তুই কিছু করবি,
আমার ঠাস করে পুলিশ ফোন দিত, আমরা নিজেরা সারেন্ডার করলাম। মানে এর জন্য হ্যাঁ সরকার এর জন্য ও ভয় পেয়ে করছে যে ফলে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের তো যে টাকার ওর সাথে তো আমরা ডিল করছিলাম, আমরা নিজেরা আমরা পরিচয় দিয়েছিলাম না যে আমরা অমুক জনের অমুক লোক, ঠিক আছে। এটা তো পরিচয় দিয়েছিলাম না, যখন পরিচয় পাচ্ছে তখন আমাদের কাজটা করতেছিল না, এবং কি যখন এই করাইছি কাজটা ওনাদের জোরপূর্বক করাইছি, উনি অনেক ভালোভাবে করেছে কাজটা, যে এই পোলাপানের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, টাকা সহি সালামত জানে যায়। আর যদি না যাইতে পারে তাহলে আমার অবস্থা 12টা হয়ে যায়। ওই কারণে সে এই কারণে সে ও রোমানিয়ার দালাল যেমন আমাদের সেক বাপে নিয়ে আসছে, হাঙ্গি টাঙ্গি পার করে উড়ুবে নিয়ে আনে, বলছিল যে আমি আর পারতাম না। কয়টা দেশ পার হইতে হয়েছে তোমাকে মূলত সংক্ষেপে একটু বলে দাও। আমাদের মলদোভা থেকে রোমানিয়া থেকে হাঙ্গেরি থেকে স্লোভেনিয়া থেকে ইতালি। ইতালি আর হাঙ্গেরি মাঝে গিয়ে এইগুলোর মধ্যে কোনো হাঁটাহাঁটি নাই, শুধু ওই 30 মিনিট না এখন হারায় নাই, শুধু 30 মিনিট হাঁটছে, 30 মিনিট 30 মিনিট। আর যারা নতুন আসতে চাইতেছে বা নতুন মধ্যপা থেকে গেম দিতে চাইতেছে তার নাকি সংক্ষেপে কিছু বলে দাও। যারা গেম দিতেছেন চেষ্টা করবেন টাকাটা সেভ রাখার লেগা, কারণ এখন এমন সিস্টেম হয়েছে যে অগ্রিম টাকা অ্যাডভান্স না রাখলে পরে আপনাদের গেমে উঠাবে না। আর টাকা সেভ জায়গায় রাখার লেগা, যেখান থেকে আপনারা গেমে ধরা পড়লো যেন টাকাটা উঠায় নিতে পারেন। আর ওইটাছে অ্যাজাইলাম দিয়ে গেম দেওয়ার লেগা, অ্যাজাইলাম দিয়ে গেম দিয়েন, কারণ আপনারা যখন গেমই দিবেন তখন একবার আপনারা থামবেন না, ততবার আপনারা অনেকবার চেষ্টা করবেন, এতটুকু অন্তত আমরা জানি। কারণ মলদোভাতে থাকার মতো পরিস্থিতি থাকলেও আপনারা যে স্যালারি পাইবেন ওইটাতে খুশি থাকবেন না, যত চেষ্টাই করেন খুশি থাকবেন না, ফ্যামিলিটা খুশি রাখতে পারবেন না, নিজেও খুশি থাকবেন না। সো আমি মনে করি যে আপনারা গেমটা দিলে মানে হার না মনে নেই, একবার না পারলে দেখুন হতে পারে, ওইরকম একটা কথা আছে না। তো আপনারা অ্যালার্ম দিয়ে গেম দিলে আপনারা বারবার গেম দিলে আপনাদের সমস্যা হইব না। আমি ছিলাম যখন তখন এই সিস্টেম আসলো, তো এখনকার সিস্টেম আমি জানি না, আমি বলতে পারি না। তবে আপনারা যে এখন মলদোভাতে আছেন, আপনারা কোন জায়গায় আছেন, কার মাধ্যমে আছেন, আমার একটু ডিটেলস বললে পড়ো, আমি বলে দিতে পারলাম, কারণ আমি ওখানে 3 বছর প্লাস থাইকেছি। আর আমি তোমার ঠিক আছে। আরেকটা কথা আছে না, তুমি মলদোভা দিকে অন্য দেশে যে যাইতে চাইছিলে ওইটা হ্যাঁ। আরে একটু সংক্ষেপে শুধু বলে দাও। ও এখানে হইতেছে আমি পোল্যান্ডের লিগে আমি 2বার এম্বাসিতে দাঁড়াইছিলাম মলদোভা থেকে। আপনারা অনেকে হয়তো চেষ্টা করতেছেন যে মলদোভা থেকে পোল্যান্ড যাবো, ওইখানে যাবো। লাখ ভালো হইলে হয়তো ভিসা দিতে পারেন, কারণ বাঙালির রেপুটেশন কোনো দেশে ভালো না। আমার সামনে 100 নেপালির ভিসা পাইছে, পোল্যান্ডের ভিসা কমসে কম করে হইলেও 100 হইব, কিন্তু আমি নিজে দাঁড়াইছি, আমার ভাই ব্রাদার দাঁড়াইছে, সবকিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, একবার না 2বার এম্বাসিতে দাঁড়াইছি, ভিসা হয় না। ভিসা হয় নাই, শুধু টাকা নষ্ট করার দরকার নাই। আর তারপর আপনারা চেষ্টা করতে পারেন না, কারণ এটা আপনাদের মর্জি, যাই করেন অনেক ভাইবা চিন্তা করেন, কারণ মলদোভাটা এখন আর আগের মতো ইজি নাই, কারণ এখানে আসতে গেলে এখন 10 লাখ টাকা লাগে। তো একবার যখন ঢুকতে পারছেন তো একটু চেষ্টা করেন যে ভালো মতো জানে সবকিছু গুছাইয়া জানি ইতালির দিকে রওনা দেওয়া যায়। আর মলদোভা তো মনে হয় সম্ভবত রোমানিয়া ঢুকে যাবে না, আসাই বলো রোমানিয়া ঢুকলে তো আর কোনো সমস্যা নেই। সেনজেন, হ্যাঁ। আর মলদোভা থেকে যদি রোমানিয়া ঢুকে না, কেন রোমানিয়া হয় না, মলদোভা সেনজেন হইতেছে না, রোমানিয়ার মধ্যে ঢুকে যাবো। হ্যাঁ, রোমানিয়ার ভিতরে ঢুকে যাবো মলদোভা। রোমানিয়ার ভিতরে ঢুকে যাওয়া এটা একটা 50-50 চান্স আছে, এবং কি রোমানিয়া মলদোভা ডাইরেক্ট ইউনিয়নে ঢুকে যে সেনজনে যাবো এটারও একটা চান্স আছে। যেটাই হোক, আমি এত কিছু আগে অগ্রিম বলার দরকার নাই, যারা আছেন ধরে থাকেন, ভালো স্যালারি, আর আস্তে আস্তে হবে। কি বলবো বুঝতেছি না, তবে কাজ টাজ বা কোনো কিছু ভালো না লাগলে আপনারা যাই করেন উকিল ধরে করেন, নিজে মাথা রামায়ণ বেশি না, ওই লড়ালড়ি করেন না, কারণ মলদোভার আইন অনেক কড়া, হার্ড, অনেক হার্ড। এগুলা যেহেতু আপনারা ভাষা পারবেন না, কারণ আমি দেখছি যে মলদোভার ভাষা, রোমানিয়ার ভাষা অনেক হার্ডই। আর চেষ্টা করে না কেউ, কারণ চেষ্টা করে না কেউ লেগে যে আমি থাকুম না, আমি ভাষা শিখুম না। যাই হোক, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।